দেখছেন বাংলাদেশ এখন। আবার চলে যাচ্ছি অতিথিদের কাছে। আমরা সার্ক নিয়ে সম্ভবত, যেহেতু সেলিম ভাই আপনারই এই বিষয়টি নিয়ে আপনি এই বিষয়ে অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার বিষয়। সার্ক 18তম সার্ক সম্মেলন শুরু হয়ে গেল, শীর্ষ সম্মেলন শুরু হয়ে গেল এবং বলা হয় যে বিশ্ব রাজনীতিতে অনেকদিন থেকে আমরা এটা জানি যে সার্ক হচ্ছে সব থেকে আঞ্চলিক জোটগুলোর মধ্যে সব থেকে ব্যর্থ একটি জায়গা। এবারেও যে কথা যদি আমরা ধরি, আজকে 3টা চুক্তি হওয়ার সম্ভাবনা ছিল, তার মধ্যে দুটি ভেস্তে গেল এবং রোড এবং রেল কানেক্ট। আমরা আমাদের যে দীর্ঘদিনের একটা ছিল, আশঙ্কা যেটি ছিল যে হয়তো হবে না বা হচ্ছে, একটা সম্ভাবনার জায়গাটাও ছিল, ওটা নষ্ট হলো। আমার একদমই এই জায়গাটা থেকে ছোট্ট একটা জানার আগ্রহ যে ইউরোপে যদি এত হানাহানি, এত কিছুর মধ্যে এত ঐক্য থাকতে পারে, এক ভিসা আমি সারা ইউরোপ ঘুরে বেড়াচ্ছি, আর আমরা এত ছোট একটা জোট, এত কাছাকাছি একটা জোট, আমাদের এই রেল আর সড়ক যেটা ভেস্তে গেল, এই জায়গাটাতে কি আসলে এইখানে যে বিষয়টা আপনি যেটা বললেন যে ইউরোপে এত হানাহানি, এত বিরোধিতা, তার মধ্যেও ইউরোপীয় ইউনিয়নের মতো একটি শক্তিশালী জোট গঠিত হয়েছে, আর আমরা সার্কে কেন এশিয়াতে পারছি না, এই বিষয়টা আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউরোপে কিন্তু শক্তির ভারসাম্য যেটা, এটা কিন্তু খুব বেশি না। জার্মানি, ফ্রান্স খুব কাছাকাছি এরা অর্থনৈতিক দিক থেকেও, বা অন্যান্য যদি জায়গাগুলো ধরি, কিন্তু সাউথ এশিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এখানে ইন্ডিয়া, আমরা যদি ধরি যে ইন্ডিয়া হচ্ছে সাউথ এশিয়ার সবচেয়ে বড় শক্তি, পাশাপাশি অন্য শক্তিগুলো ইন্ডিয়ার তুলনায় একেবারেই ছোট। এই যে শক্তির ভারসাম্য, এর কারণে এই সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটি ডেভেলপ করেছে সেটা মিসট্রাস্ট। ওদিকে পাকিস্তান এবং ইন্ডিয়ার একটা চিরদিনের শত্রু তারা সব দিক থেকেই, যদিও আমরা দেখি ট্রেড গ্যাপটা ওদের মধ্যে আমাদের চেয়ে অনেক কম, কিন্তু মিসট্রাস্টের জায়গাটা অনেক বেশি। তো মিসট্রাস্ট, শক্তির ভারসাম্য ইত্যাদি মিলিয়ে আসলে সার্ক দাঁড়াচ্ছে না, যেটা ইউরোপীয় ইউনিয়ন শক্তির ভারসাম্যটা কম থাকে। এমনকি আমরা যদি আসিয়ানের কথা বলি, আসিয়ানও কিন্তু একই অবস্থা। আসিয়ানে যদি আমরা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো দেখি, তারা কিন্তু অর্থনৈতিকভাবে একে অপরের খুব কাছাকাছি, যেটা রেজা ভাই হয়তো আর একটু ভালো বলতে পারবেন এই জায়গাটায়। কিন্তু সাউথ এশিয়ায় এই জায়গাটাই নাই। আপনি আসিয়ানের ক্যারেক্টার দেখেন, ইউরোপীয় ইউনিয়নের ক্যারেক্টার দেখেন, এই জায়গাটা নেই। আর একটা জায়গা যে অতি সম্প্রতি ডেভেলপ করেছে আমার কাছে মনে হয়, যেটা যে এই দেশগুলো মিলে অন্যান্য বৃহৎ দেশগুলোর সাথে আবার অন্য ধরনের জোট করছে। যেমন আমরা যদি ব্রিক্স ধরি, এখানে ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এখানে বাংলাদেশও ঢোকার চেষ্টা করছে। ওদিকে কিছুদিন আগে রাশিয়ার সাথে পাকিস্তানের একটা অনেক বড় ধরনের সামরিক ডিল হয়েছে। তো এইভাবে অন্যান্য বড় বড় যে জোটগুলো হচ্ছে, সেই জোটগুলোর ভেতরে ঢোকার একটা চেষ্টা ছোট দেশগুলো রয়েছে, যে কারণে এখন এই সাউথ এশিয়ান যে অ্যাসোসিয়েশনটা, এই অ্যাসোসিয়েশনটা যেহেতু তারা মনে করছেন যে না, এটা এফেক্টিভ হবে না বড় জোটগুলোর তুলনায়, সেহেতু তারা খুব ইন্টারেস্ট পাচ্ছেন না। যেটা রেজা ভাই কিছুক্ষণ আগে অফ এয়ারে বললেন যে এটা একটা ক্লাবের মতো হয়ে গেছে। আসলেই তাই, এটা একটা ক্লাবের মতো হয়ে গেছে। এখানে আমরা কিছুদিন পর পর যাবো, একটা ক্লাবে সবাই মিলিত হবো, একটু খাওয়া দাওয়া করবো, বলা হয় যে পলিটিক্যাল রোমান্টিসিজম, অনেকটা তাই আর কি, যে সব বছর একবার মিলিত হলাম। কিন্তু সার্ক চার্টারে কোথাও কিন্তু বাইল্যাটারাল চুক্তিতে বাধা নাই কোনো। বাংলাদেশও কিন্তু আমেরিকার সাথে, রাশিয়ার সাথে বড় কিছু করতে পারে, সেই জায়গাটা কোনো সমস্যা নেই। আর এখানে ইকোনমির চাইতে যে বড় প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে যে সার্কের ক্ষেত্রে বড় সমস্যা হল পলিটিক্যাল। পাকিস্তানের মতন একটি দেশ যেখানে মেম্বার আছে, এটা খুব ডিফিকাল্ট। আপনি যদি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দেখেন, আন্তর্জাতিক প্রতিক্রিয়াশীল রাজনীতি দেখেন, আন্তর্জাতিক ব্যাকওয়ার্ডনেস দেখেন, পেছনে ফিরে যায়, সব কিছুর কেন্দ্রবিন্দুতে পাকিস্তান। এবং আফগানিস্তানকে আবার সার্কের সদস্য করা হলো। এই দুটি দেশ এমন একটা রাজনৈতিক সংস্কৃতি ধারণ করে যে সংস্কৃতি বাকি দেশগুলোর সাথে কোনোভাবে আসলে যায় না। উদার গণতান্ত্রিক রাজনীতির যে পরিবেশ অন্যান্য দেশগুলোতে রয়েছে সার্কের, এই দুটি দেশে কিন্তু তা নেই, বিশেষ করে পাকিস্তানে তা নেই। আরেকটা হলো পাকিস্তান ইন্ডিয়ার, ও বলেছিল, সেলিম খান বলছিলেন যে বড় দেশ হলো ইন্ডিয়া, বড় ইকোনমি হলো ইন্ডিয়া, কিন্তু পাকিস্তানও খুব কম বড় নয়। কিন্তু আপনি দুটোই অ্যাটমিক পাওয়ার, দুটোই পারমাণবিক পাওয়ার, এবং এই দুটি দেশের যে এনমিটি, যে শত্রুতা, সেটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে যা বাকি দেশগুলোকে পর্যন্ত প্রভাবিত করছে। সার্কের একটা বড় চাওয়া ছিল, যেটা প্রথম থেকে যেটা চেষ্টা করা হয়েছে, এবং গত কয়েক বছরে চেষ্টাটা ছিল পিপল টু পিপল কন্ট্যাক্ট। সেই পিপল টু পিপল কন্ট্যাক্টটাও কিন্তু সেইভাবে আসলে আর হয়নি। এটাও কিন্তু সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা হয়নি, কারণ ওই মিসট্রাস্টের কারণে। আপনি দেখেন, আজকে পাকিস্তানের ভিসা থেকে আপনি পশ্চিম অনেক দেশে ভিসা পাবেন, ভিসা পাওয়া যায় না। সুতরাং পিপল টু পিপল, অর্থাৎ ট্রাস্টের জায়গাটা নাই। তো আপনি যদি ওইটা যেতে চান, তাহলে
আপনাকে এই রাজনীতির জায়গাটা যদি ঠিক না করা রেজা ভাই যায়, একটি কথা বলেছেন যে এই যে মানে পাকিস্তান এবং আফগানিস্তান ছাড়া অন্য দেশগুলো সাউথ এশিয়ার এদের যে উদার গণতান্ত্রিক সংস্কৃতি বা সহনশীল গণতন্ত্র যদি আমি বলি, সেটার সাথে একেবারেই যায় না পাকিস্তান এবং আফগানিস্তান। তাছাড়া অর্থনীতির ক্ষেত্রে যদিও আসি, যে আমাদের ভারত টোটাল সার্কের জিডিপির 80% ভারত ইয়া করে, শিল্পোন্নত দেশ, শিল্পোন্নত দেশের মধ্যেই চলে যাচ্ছে। তার ইকোনমি এত স্ট্রং, হ্যাঁ, ইকোনমি স্ট্রং, তাকে চীনের মতো জায়গাকে কন্টেন্ট করতে হচ্ছে, আমেরিকাকে কন্টেন্ট করতে হচ্ছে। তো এই জায়গাটা ভারতের যে, আবার আমরা কিছু কিছু জায়গায় শুনি ভারতের সম্পর্কে দাদাগিরি বলে একটা শব্দ শুনি, বড় দেশের যে বড় power, দেশের যে পাওয়ার। ভারত কিন্তু তার জায়গাটা ছাড় দিতে চান না কোনোভাবেই। এই যে ছাড় না দেয়া, বড় হলে ছাড় দিতে হয় প্রতিবেশীর ক্ষেত্রে, বা সেই জায়গাটাও তাদের মধ্যে নাই। এই জায়গাগুলোর কারণে আসলে সার্ক দাঁড়াচ্ছে না বলে আমার কাছে মনে হয়। তাহলে এই জোটটা আসলে মানে টিকে রাখার উদ্দেশ্যটা কি? তারপরও আমরা মনে হয় সার্কটা থাকতে পারে, কারণ কিছু কিছু বেনিফিট কিন্তু হচ্ছে সে অগ্রগতিটা জানতে চাচ্ছে। কৃষি ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কোঅপারেশন, অনেক গত 29 বছরের অগ্রগতি যদি আমরা বলি সেটা কৃষি খাতে হয়েছে। ওই বারবার যে কথাটা বলা হচ্ছে যে পিপল টু পিপল কন্ট্যাক্টটা যখন বাড়বে না, অটোমেটিক্যালি কন্ট্যাক্ট মানে কোঅপারেশনটা বাড়বে। আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়ন দেখেন, আসিয়ান দেখেন, যেখানে মানুষের সহযোগিতাটা বেশি ছিল, ম্যান টু ম্যান যোগাযোগটা অনেক বেশি ছিল। তবে রেজা ভাই, সেটা ইদানিং যে বাড়াতে হবে। স্টেপগুলো হচ্ছে যে সাউথ এশিয়ায় ফ্রি ভিসা, সাউথ এশিয়ান কমন সার্ক স্টিকার সিস্টেম যেটা হয়েছে, কিছু কিছু কাজ সাউথ হচ্ছে না এশিয়ান তা নয়, কমন কিন্তু মানি, এরকম কিছু কিছু মানে ফেনোমেনন সামনে চলে এসছে। এগুলো যদি আস্তে আস্তে ডেভেলপ করে তাহলে হয়তো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, এটা আমার কাছে মনে হয়। আমরা বেশ কিছু ইয়ে দেখে বিশেষজ্ঞ মতামত নিয়েছিলাম, সেখানে বলা হয়েছে যে 170 কোটি মানুষের এই যে আঞ্চলিক সমস্যায় দূর করতে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে সার্কের কার্যকর করার বিকল্প কোনো বিকল্প নেই, এরকম বলা হয়েছে। স্থিতিশীলতার মূল ভিত্তিতে হলো রাজনীতি সংস্কৃতিটার উন্নয়ন। আসলে এবারের শীর্ষ সম্মেলনের আসলে পাওয়া কি হবে তাহলে, মূল জায়গাটা না, কি এটা হবে? প্রথমে তো একটা হোঁচট খেলো, যেটা আমি দেখছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ব্রিফ করেছিলেন বিদ্যুতের জায়গাটাতে এখনো আছি আমরা। এটা ব্রিফ করার কথা ছিল নেপালের ফরেন মিনিস্টার, কিন্তু উনি অসুস্থতার কারণে ব্রিফ করতে পারেননি। তো পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেছেন যে আমরা দুটো চুক্তি করতে পারিনি, অলরেডি রুলড আউট হয়ে গেছে পাকিস্তানের কারণে। সেটা হচ্ছে রেলওয়ে এবং রোড কানেক্টিভিটি, যেটা সবচেয়ে বেশি বাংলাদেশ চেয়েছিল আসলে। অবকাঠামো ছাড়া কিন্তু পিপল টু পিপল কন্ট্যাক্ট। এবং এখানে আমার কাছে একটি মজার বিষয় মনে হয়, রেল এবং রোড কানেক্টিভিটি, এতে ভারতের সায় থাকার কারণ হচ্ছে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিটটা অনেক সহজ হবে, তার আফগানিস্তান পর্যন্ত রিচ করতে চায় সে, এটা এই জন্য ভারত সায় দিয়েছে। এবং ভারত তার আলটিমেট টার্গেট ইরান, মানে পাকিস্তান হয়ে ইরান বা আফগানিস্তান হয়ে ইরান পর্যন্ত। তো এই জায়গাটা। আর বিদ্যুতের ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মাহমুদ আলী যে আমরা উই আর ট্রাইং, যেটা আমরা হয়তো পৌঁছতে পারবো বিদ্যুতের ব্যাপারে। আগামী 2 দিনে ডেলিভারেশনসে বোঝা যাবে এটা যে কি হয়। তো বিদ্যুতের ক্ষেত্রে আমি কিন্তু পার্সোনালি আশাবাদী যে বিদ্যুতের ক্ষেত্রে আমাদের ভারতের সাথে একটা বাইলেটারাল জায়গা তৈরি হয়েছে, এবং নেপালের সাথে ভারতের নেপালের উপর একটা চাপ কিছুটা আছে, নেপাল হয়তো এগ্রি করতেও পারে আমাদের সাথে। তার মানে আমাদের আগামী 2 দিন অপেক্ষা করলে আমরা জানবো যে কোন জায়গায়, কিন্তু খুব বেশি প্রত্যাশার জায়গা আসলে নেই। এটা তো শুরু থেকেই খুব বেশি প্রত্যাশার জায়গা ছিল না, প্রত্যাশার জায়গা কখনোই ছিল না। কিন্তু সার্ক থাকবে, সার্ক থাকতে হবে, এবং কিছু কিছু বাইলেটারাল মাল্টিলেটারাল কাজ হবে, এটাই আর কি প্রত্যাশার জায়গা, মানে গড়িয়ে গড়িয়ে চলার মতো আর কি। সার্ক সেই ব্যর্থ বলা হচ্ছে, ব্যর্থই থেকে যাচ্ছে, এরকম বিষয়টা থেকে যাচ্ছে, মানে প্রত্যাশিত রেজাল্ট পাওয়া যাচ্ছে না। আপনাদের দুজনকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। শেষ করছি বাংলাদেশ এখন, দেখা হবে আগামীকাল একই সময়ে, সঙ্গে থাকুন। শুভরাত্রি।